বিংশ শতাব্দীর শেষের দিক, সালটা ওই 1999। মাঘের কনকনে শীত। সকাল 10টা বাজতে চলল বটে, কিন্তু তখনও চারিদিকে শিশির এভাবে ঘিরে রেখেছে যে কিছুই দেখা যাচ্ছে না। দুধওয়ালা বংশীচরণ দুধের জায়গা সাইকেলের পিছনে নিয়ে বাড়ি বাড়ি দুধ বিক্রি করতে বেরিয়েছে। সাইকেলের বেলের শব্দ শোনা গেলেও বংশীচরণকে এই কুয়াশায় দেখা যাচ্ছে না। কুয়াশা ঠেলে এসে একটা বাড়ির সামনে বংশীচরণ দাঁড়িয়ে গেল। সামান্য একতলা বাড়ি। এই বাড়িতে ভাড়া উঠেছে এখানকার জঙ্গলের ফরেস্ট অফিসার বিনোদ শর্মা নামের এক ব্যক্তি। আশেপাশে অনেকগুলো টুকরো টুকরো গ্রাম জুড়ে এই অঞ্চলটা গঠিত। শিক্ষার প্রভাব যে এই গ্রামে খুব একটা পড়েছে তা বলা যায় না। ও দিদিমণি, দুধটা নিয়ে যাবেন। বংশীচরণের গলার শব্দ শুনে এক রমণী দ্বার খুলল। সেই রমণীর লক্ষ্মী প্রতিমার মতো মুখ দেখে বংশীচরণের দু চোখ সার্থক হল। না, খারাপ উদ্দেশ্য কোনো নেই বংশীচরণের। লোকটা বড়ই সাদাসিধে প্রকৃতির। মেয়েদের মা জননী ছাড়া আজ পর্যন্ত কিছু বলেনি। শুধু এই নারীকেই দিদিমণি বলে ডাকে। কত পড়াশোনা জানা এই মেয়ে। এই গ্রামে এসেই বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছে। বাড়ির পাশেই একটা জায়গায় পরিষ্কার করে বিনা পয়সায় বাচ্চাদের পড়ায় এখানে। বংশীচরণের নিজের ছেলেও আসে। প্রথম শ্রেণীতে পড়ছে সে। দিদিমণির কাছে পড়ে কত কিছুই না শিখেছে। সেই রমণী দুধের জায়গাটা বাড়িয়ে দিল বংশীচরণের দিকে। বংশী তাতে দুধটা ঢেলে দিয়ে বলল, ও এই শিশির বোধহয় না সারাদিন চালিয়ে খাবে। সেই রমণী খিলখিলিয়ে হেসে উঠল। তা 1-2 দিন জ্বালালে মন্দ হয় না, তবে তুমি একটা কিছু মাথায় ঢেকে আসতে পারতে তো, না হলে তো শরীর খারাপ করবে। আমাদের কিছু হবে না গো দিদিমণি, কিচ্ছু না। কেন হবে না? তুমি কি আয়রন ম্যান? বংশীচরণ হেসে উঠল। আয়রন ম্যানকে সে চেনে না, তবে দিদিমণির কথাটা তার ভালো লেগেছে। দুধটা ঢেলে সাইকেলের হ্যান্ডেলে ঝোলানো একটা ব্যাগ সেই রমণীর হাতে দিয়ে বলল, দিদিমণি, আমাদের জমিতে না এই বছর অনেক সবজি চাষ হয়েছে। হ্যাঁ, এইগুলো না তোমার জন্য। হ্যাঁ। সেই রমণী সানন্দে গ্রহণ করলো সেগুলো। বংশীচরণ প্রস্থান করল। এই গ্রামের মানুষগুলো বড় ভালো। সে তো সময় কাটানোর জন্য গ্রামের ছেলেদের পড়াতে শুরু করেছিল। টাকা ইনকাম করতে তো চায়নি। কিন্তু এই গ্রামের মানুষগুলো টাকা না দিলেও তাদের জমিতে তরকারিপাতি যা চাষ হয় তা ওকে দিয়ে যায়। বাড়িতে কোনো কিছু তৈরি হলে ছেলেদের হাতে করে ওনার জন্য পাঠিয়ে দেয়। দুধটা হাতে নিয়ে রমণী ভেতরে ঢুকল। ভেতর থেকে একটা গম্ভীর পুরুষ কণ্ঠ বলে উঠল, আরে আজকে কি আমি অফিস টফিস যাবো নাকি না খেয়ে চলে যেতে হবে আমাকে? না না, সে কি কথা, বসো, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। দ্রুত পায়ে রমণী এগিয়ে গেল রান্নাঘরের দিকে। বিনোদ শর্মা নামের লোকটি ঝাঁঝালো গলায় বলে উঠল, অলকা, তোমার নড়বড়ে কাজ আমি এই কারণেই পছন্দ করি না। সারাদিন তো কোনো কাজ নেই, শুধু একটু রান্না করা, সেটাও সময় মতো পাবো না। আরে রাগ করছো কেন? এই দেখো বংশী দাদা কতগুলো সবজি দিল। উদ্ধার কিছু করেনি, এগুলো দিয়ে যে এত খুশি হচ্ছে তুমি? ওর ছেলেকে মাসের পর মাস বিনা পয়সায় পড়িয়ে যাচ্ছে। কতবার বলেছি বিনা পয়সায় পড়িও না, কিন্তু কে শোনে কার কথা? গজগজ করতে করতে বিনোদ খেতে শুরু করল। অলকা জবাব দিল না, কথাগুলো গায়ে মাখল না। বিনোদ একটু খিটখিটে স্বভাবের, জানে সে, তাই এত ধরে না। এত ধরলে আর সংসার চলে না। তাছাড়া অলকা রাগ করতে জানে না। সে বরাবরই ভীষণ মিশুকে হাসি খুশি মানুষ। পরিবার থেকে দূরে সরে এসে এই অজানা গ্রামে প্রথমে ভীষণ একা হয়ে পড়েছিল, কিন্তু এই গ্রামটা তাকে সহজেই ভীষণ আপন করে নিয়েছে। বিনোদ খেতে খেতে হঠাৎ করেই থু থু করে মুখের খাবারটা থালায় ফেলে দিল। অলকা চমকে উঠল। বিনোদ ভীষণ রেগে খাবার থালায় ঠেলে ফেলে দিয়ে চিৎকার করে উঠল, এসব কি অলকা? হ্যাঁ, রান্নাঘরে থাকা সমস্ত নুনটাই সবজিতে দিয়ে দিয়েছো? রান্না করতে জানো না যখন তখন করো কেন? বললি পারো আমি হোটেল থেকে খেয়ে নেবো। সারা মুডটাই নষ্ট করে দিল। বাপে পড়াশোনা শিখিয়েছে, কিন্তু স্বামী সেবা কি করে করতে হয় সেটা শেখায়নি। যত সব। অলকা মুহূর্তে চমকে দাঁড়িয়েছিল। বিনোদ রাগে হাত ধুয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে দেখে বিনোদের পিছু পিছু যেতে যেতে বলল, লক্ষ্মীটি, রাগ করো না, দুটো মুখে দিয়ে যাও। বিনোদ দাঁড়ালো না। অলকা বিনোদের হাতখানা ধরলে বিনোদ অলকাকে জোরে ধাক্কা দিল। অলকা মেঝেতে পড়ে গিয়ে কোমরে আঘাত পেল। বিনোদ ফিরেও তাকালো না। অলকা মাথা নত করে বসে রইল। চোখে জল তার, কিন্তু চোখের জল মাটিতে পড়ল না।
চোখেই শুকিয়ে গেল। অলকা ছোট থেকেই ভীষণ চনমনে প্রাণবন্ত মিশুকে স্বভাবের হলেও ভীষণ অভিমানী, কিন্তু সেই অভিমান প্রকাশ করতে জানে না সে। বিনোদ সকালে খেয়ে যায়নি বলে দুপুরের দিকে আবার খাবার করে সাজিয়ে নিয়ে অলকা বেরিয়ে গেল পথে। এই জঙ্গলের ভিতর ছোট্ট একখানা ইট পাথরে তৈরি দালান, সেখানেই বিনোদের অফিস। সারাদিন একাই বিনোদ এই জঙ্গলে কাটায়। জঙ্গলি প্রাণীর ভয় নেই, তবে জঙ্গলে কেউ না থাকায় অলকার মন সারাদিন ছটফট করতে থাকে। কখন কোন বিপদ ঘটে যায় বলা তো যায় না। বাড়ি থেকে জঙ্গলের দূরত্ব খুব একটা বেশি নয়, 1 থেকে 1.5 কিলোমিটার হবে। জঙ্গল যেখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ গ্রামের শেষ প্রান্তে একটা বিরাট বড় বাড়ি তৈরি হচ্ছে। বাড়ির মালিক অবনীন্দ্রনাথ চ্যাটার্জি মিলিটারি অফিসার ছিলেন। তাদের ছেলেমেয়েরাও বেশ বড় চাকরি করে, টাকার অভাব নেই মোটেই। নির্মীয়মান বাড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অলকা আবার জঙ্গলের পথ ধরল। জঙ্গলের পথে যেতে যেতে কয়েকজন গ্রামের মানুষের সাথে দেখা হলো। মানুষগুলো অলকার চেনা। তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে অলকা আবার হাঁটতে শুরু করলো। অফিসের সামনে এসে বিড়বিড় করে বলল, এবার নিশ্চয়ই তুমি আর রাগ করে থাকতে পারবে না। পা টিপে টিপে অলকা অফিস ঘরের সামনে গেল। আরো কয়েক পা ফেলতে যাবে, কিন্তু কিছু ফিসফিস শব্দ শুনে থমকে দাঁড়িয়ে পড়ল। কণ্ঠ দুটো তার ভারী চেনা। অলকা না চেয়েও অফিসের জানলায় চোখ রাখল। জানলা দিয়ে যা দেখলো তাতে অলকার পুরো পৃথিবীটাই থেমে গেল। নিজের চোখে বিশ্বাস করতে অসুবিধে হচ্ছে তার। ঘরের মেঝেতে তখন দুটো উলঙ্গ শরীর নিজেদের কামনা পরিতৃপ্তিতে ব্যস্ত। তাদের একজন তার স্বামী বিনোদ। মেয়েটাকেও সে চেনে, তন্নিদির বোন চূর্ণী। ওর ভাড়া বাড়ির পাশেই তো বাড়ি। তন্নিদি অবনীন্দ্রনাথ চ্যাটার্জির বৌমা। তন্নিদির ছেলে বরুণ তার কাছেই পড়ে। অলকা আর কিছু ভাবতেই পারল না, গলা দিয়ে একটা শব্দও বের হলো না তার। সেই নারী পুরুষের উদ্দাম চিৎকার ধ্বনি ক্রমাগত তার কানে ভেসে আসতে আরম্ভ করল। তাদের কিছু কথাও কানে ভেসে এলো। চূর্ণী বলছে, তোমার বউ তো আমার থেকে বেশি সুন্দর। বিনোদ বিরক্ত হয়ে বলল, হ্যাঁ, ওই রূপখানা দেখেই তো বলেছিলাম, না হলে আর কিছুই নেই। ওর কথা আর বলো না তো তুমি, বাজে মেয়ে একটা। এমনিতেই সকাল সকাল মুখটা একেবারে নষ্ট করে দিয়েছে। চূর্ণী খিলখিলিয়ে হেসে বলল, সেই জন্য বুঝি আমাকে ডেকেছো মুড ঠিক করার জন্য? বিনোদ কোনো কথা না বলে চূর্ণীর কোমর ধরে আরো কাছে টেনে নিল। চূর্ণীকে গভীর একটা চুম্বন করে গলায় মুখ মুছল। উলঙ্গ দুটো শরীর নিজেদেরকে আরো বেশি কাছে পেতে চাইল। চূর্ণী বিনোদের চুলগুলো ঘেঁটে দিয়ে বলল, আচ্ছা, বিছানায় কে বেশি তোমাকে সুখ দেয়, আমি না তোমার বউ? বিনোদ বিরক্ত হয়ে বলল, আরে ওই মেয়ে ছেলের কথা কেন বলছো বারবার তুমি? ওই মেয়ে ছেলে তো মরার মতো শুয়ে থাকে, কিচ্ছু করতে পারে না। আমি কিছু করতে গেলেই সরে যেতে চাই। ওই মেয়ে ছেলেকে আমার আর সহ্য হচ্ছে না, কি করবো? তাহলে ওকে ছেড়ে দাও, চলো আমরা গিয়ে বিয়ে করে নিই। লুকিয়ে লুকিয়ে আর কতদিন চলবে বলো তো? আমাকেও আমার বাড়ি ফিরতে হবে। কতদিন বাহানা করে দিদির বাড়িতে পড়ে থাকবো বলো? চিন্তা করো না সোনা, আমি শিগগিরই একটা না একটা ব্যবস্থা করব। তখনই অফিসের দরজায় প্রচন্ড করাঘাত পড়ল। বিনোদ চূর্ণী দুজনেই ভীষণ চমকে উঠল। চূর্ণী মেঝে ছেড়ে তাড়াতাড়ি উঠে বসল। ফিসফিস করে বলল, তুমি যে বলেছিলে কেউ আসবে না আজকে। বিনোদ নিজেও ভীষণ ভয় পেয়েছে। কে এলো? তাড়াতাড়ি জামা কাপড় পরতে পরতে বলল, আমি জানি না, তাড়াতাড়ি কাপড়গুলো পরে দাও। বিনোদ তাড়াতাড়ি উঠে দরজা খুলল। দরজা খুলতেই অলকাকে দেখে ভীষণ চমকে দুকদম পিছিয়ে গেল। অস্ফুট স্বরে মুখ দিয়ে বেরিয়ে এলো, তুমি? অলকা গুটি গুটি পায়ে ভিতরে এলো। এসেই চূর্ণীকে দেখল। চূর্ণী ততক্ষণে কাপড়টা পরে ফেলছে। গায়ে ওড়নাটা টেনে অলকাকে দেখে চমকে উঠল। ওর মুখ দিয়েও অস্ফুট স্বরে বেরিয়ে এলো, অলকা দি, তুমি? অলকা একবার বিনোদ আর একবার চূর্ণীর দিকে তাকিয়েছে, তারপর অফিস ছেড়ে বেরিয়ে এলো। হাত থেকে খাবারের টিফিনটা পড়ে গিয়েছিল, সেটা তুলে নিয়ে আবার অফিসের ভিতর ঢুকল। কাচের টেবিলের উপর টিফিন বক্সটা নামিয়ে রাখল। ঠক করে একটা আওয়াজ হলো। অলকা জানে না কিভাবে কি কথা বলতে হবে। বিনোদ বলতে গেল, অলকা, অলকা শোনো শোনো, অলকা, অলকা আমার ভুল হয়ে গেছে। আমি অলকা বিনোদের মুখের দিকে তাকালো। অনুশোচনার বিন্দুমাত্র লেশটুকু নেই। মৃদু স্বরে বলল, আমাকে বাপের বাড়ি দিয়ে আসবে প্লিজ।
আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো তারপর। অলকা চলেই যাচ্ছিল, বিনোদ অলকার হাত ধরল, ওকে থামিয়ে দিয়ে বলল, অলকা, অলকা, এসব কি বলছো কি তুমি? আমি তোমাকে কেন ডিভোর্স দেবো? অলকা বিনোদের দিকে তাকিয়ে বলল, কেন দেবে না? তুমি তো একটু আগেই বললে আমার একটা ব্যবস্থা করবে, সেই আমি তোমাদের পথ থেকে সরে যাচ্ছি। বিনোদ বলল, অলকা, অলকা শোনো লক্ষ্মীটি, আমায় ক্ষমা করে দাও, আমি এমনটা কখনো করবো না। অলকা বিনোদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমার হাতটা ছাড়ো। বিনোদ ছাড়ল না, বলল, আমার কথাটা শোনো অলকা। অলকা চিৎকার করে উঠল, আমার হাতটা ছাড়ো। এতদিনের করা বিনোদের অপমানগুলো অলকার মনে শুধু অভিমানের সূত্রপাত ঘটাত, কিন্তু আজকে বিনোদের এত বিশ্বাসঘাতকতা অলকা মানতে পারেনি। আজ অভিমান হয়নি, আজ ঘৃণা হয়েছে, আজ সে ক্ষুব্ধ। মনের মধ্যে ক্রমশ একটা প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করেছে। তার নারীত্বকে অপমান করেছে বিনোদ, কিন্তু এই বিনোদী রাতের পর রাত ওকে খুবলে খেয়েছে। অলকা ভীষণ নরম স্বভাবের মেয়ে, ছোট থেকেই কখনো কোনো রকম আঁচড় সহ্য করতে পারত না, কিন্তু এই বিনোদের জন্য সব কিছু সহ্য করেছে। আর আজকে বিনোদের করা অপমান মাত্রা ছাড়িয়েছে। অলকা! অলকার চিৎকার শুনে বিনোদও চিৎকার করল। পরক্ষণ এই গলা নিচু করে বলল, অলকা প্লিজ! হাতটা ছাড়ো আমার, আমাকে একদম স্পর্শ করবে না। অলকা বিনোদের থেকে আজ উচ্চস্বরে চিৎকার করে উঠল। বিনোদের থেকে হাতটা ছাড়িয়ে নিল। স্বাভাবিকভাবেই বিনোদ একটু ঠেলা অনুভব করল, এতে তার পুরুষত্বের উপর আঘাত হলো। অলকা চলেই যাচ্ছিল, বিনোদ দ্রুত পায়ে এগিয়ে গিয়ে অলকার বাহু শক্ত করে ধরে অলকার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। অলকা মাটিতে পড়ে গেল, চিৎকার করল, কিন্তু এই চিৎকারগুলো কারোর কানে গেল না। এই জঙ্গলের মধ্যে হয়তো কয়েকটা পশু পাখি ছাড়া আর কারোর কানে এসব আওয়াজ যাবে না। চৌমি তখন এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। বিনোদ অলকার সামনে বসে এক হাতে অলকার থুতনি শক্ত করে ধরে, অপর হাতে অলকার চুলের মুঠি ধরে বলল, এই বাকি, হ্যাঁ, সাহস কি করে হয় আমায় ধাক্কা দেওয়ার? আমি পুরুষ মানুষ, আমি যা খুশি করতে পারি, 1000টা মেয়ের সাথে সম্পর্ক রাখতে পারি, কিন্তু তুই একটা অবলা নারী হয়ে আমার উপর গলার জোর দেখাচ্ছিস? হ্যাঁ, সাহস কি করে হয় তোর? সাহস কি করে হয়? শোন, আজ থেকে তোর চোখের সামনে আমি চুন্নিকে নিয়ে শোবো, আমাদের বেডরুমে ওকে নিয়ে শোবো, কিন্তু তুই কিচ্ছু করতে পারবি না, চুপচাপ দেখবি, বুঝেছিস? কারণ তোর কোথাও যাওয়ার জায়গা নেই। সারা বাপ তো কবেই মুড়ে পটল তুলেছে, আর তোর ভাইরা একটা উটকো বোঝাকে নিশ্চয়ই তাদের ঘাড়ে নেবে না? অলকা ব্যথায় জর্জরিত হয়ে বিনোদের থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করল। অলকার চোখে ভীষণ ক্ষোভ, রাগ, জেদ। সেই হাসি খুশি প্রাণবন্ত মিশুকে অলকা যেন এক নিমেষে হারিয়ে গেছে। প্রচন্ড ঘৃণার সহিত বলল, মৃত্যু তো আছেই, আমি মরবো, তবুও তোমার এই মুখোশ আমি টেনে সবার সামনে খুলবই। ছাড়ো আমাকে। আচ্ছা, তাহলে তুই আগেই মরে যা। বিনোদ অলকার গলা শক্ত করে টিপে ধরল। অলকা বারংবার ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে আরম্ভ করল। চুমনি এসব দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি বিনোদের কাছে ছুটে এসে বলল, বিনোদদা, ওকে ছেড়ে দাও, ও মরে গেলে আমরা ভেসে যাব। কিন্তু বিনোদ ছাড়ল না। অলকা বারবার নিজেকে ছাড়াতে চেষ্টা করল, কিছু বলতে চেয়েছিল, কিন্তু শেষ কথাটাও সে বলতে পারেনি। অবশেষে অলকার ছটফটানি বন্ধ হয়ে গেল। অলকার ছটফটানি বন্ধ হয়ে যেতেই বিনোদ থেমে গেল। এই ঠান্ডাতেও সে ঘেমে গেছে ভীষণ। বিনোদ হাত পা ছড়িয়ে মেঝের উপর বসল। চৌনি অলকাকে ছটফট করতে না দেখে ভীষণ চমকে উঠল। অলকার নাকের কাছে হাত রেখে দেখল শ্বাস পড়ছে না। চৌনি দেখল অলকার শাড়ি ভেদ করে একটা রক্তের স্রোত চারিদিকে ছড়িয়ে পড়েছে। অলকার পা দুটো রক্তে ভিজে গিয়েছে। চৌনি ভীষণ ভয় পেয়ে জিজ্ঞেস করল, বিনোদদা, এই দেখো। বিনোদ তাকালো সেদিকে, রক্তের স্রোত। তার বুঝতে অসুবিধে হল না। চৌনি কাঁপা কাঁপা গলায় বলে উঠল, এটা কি করলে বিনোদদা? ও মারা গেছে, এখন কি করব আমরা বিনোদদা? বিনোদের হুঁশ ফিরল। অলকার নাকের কাছে হাত রেখে দেখল সত্যিই শ্বাস পড়ছে না। কি করবে বুঝতে পারল না। চৌনি কাঁদতে আরম্ভ করলো। বিনোদ ভীষণ রেগে গিয়ে বলল, আরে তুমি চুপ করবে, অত ঘ্যাং করো না, ভাবতে দাও আমাকে। চৌনি ধমক খেয়ে চুপ করে গেল। কিছু মুহূর্ত পর বিনোদ বলে উঠল, আচ্ছা শোনো, বলছি যে তোমার দিদিদের যে নতুন বাড়িটা তৈরি হয়েছে, সেটার মেঝেটা তো এখনো ঢালাই হয়নি, তাই না? হ্যাঁ, আমরা যদি লাশটা সেখানে পুঁতে দিই? কিন্তু
লাশটা নিয়ে যেতে যদি কেউ দেখে নেয়? আরে আমরা রাতের অন্ধকারে নিয়ে যাবো। সেদিন রাত নামতেই বিনোদ অলকার লাশটা বস্তায় বেঁধে চৌনিদের নতুন বাড়ির মেঝেতে পুঁতে দিল। তারপর চৌনিকে বলল, এই শোনো, আমাদের সম্পর্কের এখানে ইতি। আমরা যদি আবার দেখা করি তাহলে আমরা দুজনেই ফেঁসে যাব। চৌনিয়াও সেটাই চেয়েছিল। বিনোদের যা রূপ আজিয়ে দেখেছে তাতে বিনোদের সাথে সংসার করা যায় না। চৌনি অন্যের উপর কর্তৃত্ব করতে পছন্দ করে, কেউ ওর উপর কর্তৃত্ব ফেলার সেটা একদম পছন্দ করে না। পরের দিন ভোর ভোর বিনোদ সবার চোখের আড়ালে অফিস থেকে কয়েকদিন ছুটি নিয়ে গ্রাম ছেড়ে শহরে চলে এলো। গ্রামে পুনরায় ফিরলে গ্রামের মানুষ অলকার কথা জিজ্ঞেস করলে সবাইকে জানালো অলকা প্রেগনেন্ট। অলকা এখন থেকে শহরের বাড়িতেই থাকবে। কয়েক মাস পর বিনোদ ট্রান্সফার নিল, কিন্তু ফিরতে আর পারল না এই গ্রাম ছেড়ে। রহস্যজনকভাবে মৃত্যু হলো বিনোদের। সেই ঘটনার 25 বছর কেটে গেল। ঘটনার অর্ধ সত্য বা পুরো সত্য, পুরোটাই অতীতের পাতায় রহস্য হয়ে থেকে গেল। দাদা, আর যেতে পারবো না, এবার আপনাকে হেঁটেই যেতে হবে। রিক্সাওয়ালা ছেলেটার কথায় আমি খানিকটা নরম সুরেই বললাম, ভাই আমাকে তো এখান থেকে অনেকটা রাস্তা হাঁটতে হবে, তুমি প্লিজ আর একটু চলো। ছেলেটা একেবারে হাত তুলে নিয়ে বলল, এটা মোটেও সম্ভব নয় দাদা, আমি তো আপনাকে বলে কই এনেছি। কিন্তু কেন? সেটা আমি আপনাকে বলতে পারবো না। নেহাতি পেটের দায়, এই সব কিছু জেনেও এই ভর সন্ধেবেলায় পথে পা দিয়েছি। কি করব বলুন তো? ঘরে পোয়াতি বউ রয়েছে, আর কয়েক মাস পরেই বাচ্চা হবে। তখন তো অনেক খরচ। এখন থেকে টাকা না জমালে তখন যে খুব বিপদে পড়তে হবে। এত সব কথার মাঝে আমার একটা কথায় শুধু আকর্ষিত মনে হলো। ঘরে পোয়াতি বউ, কথাটা শুনে খানিকটা অবাক হলাম। ছেলেটার বয়স কত হবে? বড় জোর 22। এই বয়সে বিয়ে হয়ে গেছে? মেয়েদের কম বয়সে বিয়ের চলটা এখনো রয়ে গেছে জানি, কিন্তু ছেলেদের এত কম বয়সে বিয়ে এখনকার যুগে সেরকম দেখা যায়। খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এত তাড়াতাড়ি বিয়ে? ছেলেটা হাসলো। অন্ধকারে সেরকম স্পষ্ট দেখতে না পেলেও বুঝলাম ছেলেটা খানিকটা লজ্জাই পেয়েছে। বলল, প্রেম করে বিয়ে দাদা, বুঝতেই তো পারছেন, পালিয়ে বিয়ে করেছিলাম। না হলে আমাদের মতো রিক্সাওয়ালাকে কেই বা মেয়ে দেবে বলুন? আমার বউ তো এই বছর মাধ্যমিক দিল, বেশ ভালো রেজাল্ট করেছে জানেন। আমার ইচ্ছে ওকে আরও পড়ানো, কলেজে যাবে ও। আমারও তো ইচ্ছে ছিল, ওই আর যেতে পারলাম। বাবাও চলে গেলেন, তখন আমাকেই পেটের দায় বাবার রিক্সা নিয়ে পথে নামতে হলো। আমার মা বোনকেও তো দেখতে হবে। তাহলে এত তাড়াতাড়ি বিয়ে করলে কেন? তুমি তো রিক্সা চালিয়েও নিজের পড়াশোনা চালাতে পারতে। না, আসলে দাদা ওর বাড়ি থেকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছিল, তাই এই সিদ্ধান্ত। তাছাড়া সত্যি কথা বলতে কি, তখন আমারও এত পড়াশোনার ইচ্ছে হয়নি, কিন্তু সেই জীবনটা ছেড়ে যখন এই জীবনটা ধরেছি, তখন মনে হচ্ছে ওই জীবনটাই বড্ড ভালো ছিল। একটু মন লাগিয়ে পড়াশোনাটা করতে পারলে হয়তো ভালো কিছু করতেও পারতাম। ছেলেটার কথাগুলো শুনে আমি খানিকটা অবাক হলাম। এটা অবশ্যই সত্যি কথা। স্কুল জীবনটাকে খুব বেশি মিস করি। এই ছেলেটাও আমারই বয়সী, হয়তো আমি বছর দুয়েকের বড়ই হব। ছেলেটা এবার সত্যি রিক্সা থেকে নেমে এলো। কথায় কথায় আরেকটু রাস্তা এগিয়ে এসেছি। ছেলেটা বলল, দাদা আর একটুখানিও যেতে পারবো না, আমাকে ক্ষমা করে দেবেন। অগত্যা আমি রিক্সা থেকে নেমে পড়লাম। জোর করা তো যায় না। পকেট থেকে একটা 50 টাকার নোট বের করে রিক্সাওয়ালা ছেলেটার মুখের দিকে তাকালাম। ছেলেটার চোখ মুখ কেমন যেন অস্বাভাবিক। সেই স্ট্যান্ডে যখন থেকে চেপেছি তখন থেকে কেমন যেন ছটফট করছে। স্ট্যান্ডে তো এতগুলো রিক্সা দাঁড়িয়েছিল, কেউ এদিকে আসতে চাইল না। শেষে এই ছেলেটা রাজি হলো, তবু মুখটা কেমন যেন পাংশুটে হয়ে গিয়েছিল। এই হালকা ঠান্ডার ওয়েদারে বারবার কাঁধে ঝোলানো গামছাটা নিয়ে মাথার ঘাম মুছছিল। ফ্যাস ফ্যাসে গলায় বলেছিল, গ্রামে ঢোকার আগেই আপনাকে নামিয়ে দেব। কেউ এইদিকে আসবে না শুনে আমিও ছেলেটার শর্তে রাজি হয়েছিলাম। ছেলেটাকে টাকাটা দিতে দিতে জিজ্ঞেস করলাম, এই গ্রামে ঢুকতে তোমাদের সমস্যা কোথায় ভাই?
ছেলেটা আমার মুখের দিকে কেমন করে তাকাল, তারপর আমার বাড়তি টাকাটা ফেরত দিয়ে রিকশায় চেপে বসল। যাওয়ার আগে কেমন একটা গলায় ফ্যাঁস ফ্যাঁসে সরে বলে উঠল, দাদা, আপনাকে একটা কথা বলি, তাড়াতাড়ি চলে যান আপনি। আর হ্যাঁ, যাওয়ার সময় কেউ যদি আপনাকে ডাকে, ভুল করেও একদম পেছন ফিরে তাকাবেন না। যেই পরিস্থিতি হোক না কেন, একদম পেছন ফিরে তাকাবেন না দাদা। চলে যান, তাড়াতাড়ি চলে যান। মানে? অবশ্য আর প্রশ্ন করার সুযোগ পেলাম না। ছেলেটা যত দ্রুত সম্ভব পারা যায় সেখান থেকে প্রস্থান করল। আমিও এই অর্ধপরিচিত গ্রামে নেমে চারিদিকে তাকিয়ে অকুল সমুদ্রে পড়লাম। এত বড় জায়গায় আমি ছাড়া আর কেউ নেই। ছোট ছোট মাটির কুটিরগুলোতে ইতিমধ্যে দাঁড় পড়ে গেছে। কোনো কোনো কুটিরে হালকা হ্যারিকেনের আলো জ্বলছে, কোনোটাতে নিভে গেছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ফাঁকা রাস্তা দিয়ে আমি একাই মাসির বাড়ি যাচ্ছি। টর্চের আলোয় শুধু অল্প একটু জায়গা দৃশ্যমান। বাম পাশে একটা বাবলা গাছে বসে দুটো পেঁচা দম্পতি ডেকে চলেছে। ডান পাশে বিরাট বড় একটা পুকুর। জলটা উঠলে পরে সারা বছর। এখন আষাঢ় মাস, তাই আবার বর্ষাকালে জল গড়িয়ে রাস্তায় চলে এসেছে। সেই পুকুরের পাড়ে বিশাল বড় বড় দুটো তাল গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। হেঁটে আরেকটু এগিয়ে গেলেই একটা ছোটখাটো ব্রিজ পড়ে। ব্রিজের নিচ দিয়ে একটা নদী বহমান। আষাঢ়ে বর্ষায় ফুলে ফেপে উঠেছে। নদীর জল ব্রিজের উপর উঠে গেছে। রাস্তাটা আমার খুব একটা চেনা নয়। এখানে আমার মাসির বাড়ি। আগে দু একবার এসেছে বটে, কিন্তু মাসিরা শহরে বাড়ি করার পর সেভাবে আর আসা হয়নি। কাল আমার মাস্তুতো দাদার বিয়ে, সেই উপলক্ষে এখানে আসা। সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করে কলেজ ক্যাম্পাসিংয়ে একটা কোম্পানিতে ঢুকে গেছি। ব্যাঙ্গালোরে পোস্টিং। চাকরি মাস তিনেকের মধ্যেই ছুটি পাবো এটা খুব একটা আশা ছিল না, তবে ভাগ্যক্রমে ছুটিটা পেয়ে গেছি। আজকে ডিউটি সেরে প্লেনে করে কলকাতা। সেখান থেকে আর বাড়ি যাইনি, সোজা মাসির বাড়ির পথ ধরেছি। মাস্তুতো দাদারা শহরে বাড়ি করলেও দাদার ঠাম্মির ইচ্ছে বিয়েটা তাদের গ্রামের বাড়ি থেকেই হোক। সে কারণেই এখানে বিয়েটা হচ্ছে। মা, বাবা, বোন সবাই আগে চলে এসেছে। আমি বোধহয় একমাত্র দেরিতে আসছি। অবশ্য আমার এই আশাটার ব্যাপারে কেউ এখনো জানে না। সারপ্রাইজ দেবো বলে কাউকে জানাইনি। কলকাতা থেকে বাস নিয়ে সোজা এখানে। রিক্সার ছেলেটা আমাকে এই গ্রামে একা নামিয়ে দিয়ে চলে যাওয়ার পর মনে হচ্ছে ওদের খবরটা জানানো উচিত ছিল। অন্তত এরকম একা মনে হতো না। কয়েক কদম পা যেতেই আমার ঠিক সামনে থেকে ডানা ঝাপটে বিশাল বড় একটা পাখি উড়ে গেল। আমি খানিকটা চমকে দুই কদম পিছিয়ে গেলাম বটে। বুকে হাত দিয়ে জড়িয়ে একটা নিঃশ্বাস ফেলে নিজেকেই বললাম, ধুর, এই সামান্য ব্যাপারে কেউ ভয় পায়? জিন্সটা ভালোভাবে গুটিয়ে নিয়ে ব্রিজের উপর উঠলাম। পা ভর্তি জল। বুট জুতোটা খোলার অভাবে সম্পূর্ণ ভিজে গেল। নদীর জলে টর্চের আলো ফেলতে নদীর জলে ভেসে থাকা মাছের দল একসাথে জলে ডুব দিল। আমার ইচ্ছে হলো ছবি তোলার, কিন্তু অপরিচিত জায়গায় আর সাহস হলো না। ব্রিজ পেরিয়ে পড়ল কৃষকদের চাষ জমি। এই জায়গাটাতে নাকি আগে অনেক গাছ ছিল, কিন্তু তার বিস্তৃতি অনেকখানি কমে এসেছে। মাসিদের বাড়িটা যখন তৈরি হয়েছিল তখন এখানে একটাও বাড়ি ছিল না, কিন্তু এখন চারিদিকে বাড়িতে ভর্তি। একতলা হোক, মাটির চালা হোক, অনেকগুলো বাড়ি মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। ওই তো আর একটু গেলেই মাসির বাড়ি পড়বে। মাসির বাড়িতে বিয়ে বাড়ি উপলক্ষে আত্মীয়দের ভিড় জমেছে। তাদের কথাবার্তার আওয়াজ এখানে অবধি শোনা যাচ্ছে। সারা বাড়িতে জ্বলতে থাকা আলোর মৃদু রেশ এখানে অবধি পড়ছে। হঠাৎ কারোর গোয়াল ঘর থেকে সমস্ত গরু ছাগল একসাথে ডেকে উঠল। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। ছুটতে ছুটতে সোজা মাসির বাড়ির গেটের কাছে এসে থামলাম। চারিদিকে তাকালাম। এতক্ষণ পর মানুষের দেখা সাক্ষাৎ পেয়ে যেন আমার মনটা আবার সাহসে পরিপূর্ণ হয়ে উঠল। হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে শ্বাস ফেলতে আরম্ভ করলাম। এই ছোকরা, তুমি বুঝি এই বাড়ির কুটুম্ব? একটা মাঝবয়সী নারীর গলার আওয়াজ শুনে চমকে তৎক্ষণাৎ পিছু ফিরলাম।
দেখলাম সাদা শাড়ি পরিহিতা এক নারী লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বয়স খুব একটা নয়, কিন্তু এই বয়সে কোমর পড়ে গেছে, লাঠির প্রয়োজন হয়েছে। আমি খানিকটা ইতস্তত বোধ করে বললাম, হ্যাঁ হ্যাঁ, আপনিও কি? সেই মাঝবয়সী নারী কেমন রহস্য করে বলে উঠল, না গো, আমি এই গ্রামেই থাকি, বহু বছর ধরে রয়েছি। আমার যে যাবার কোথাও জায়গা নেই গো, আমার সাথে কেউ কথাও বলে না গো। আমার সেই মাঝবয়সী নারীর গলা শুনে ভারী কষ্ট হলো। আমি কিছু বলতে যাব তার আগেই দরজা খুলে গেল। আমি দরজার দিকে তাকালাম। কে ওখানে? কে? মেশুর গলার আওয়াজ শোনা গেল, সাথে দাদাও আছে। দুইজনেই আমাকে দেখে ভীষণ অবাক হয়েছে বুঝলাম। আমি ওদের দিকে এগিয়ে হেসে বললাম, আমি অরুণ মেশো। মেশু বলল, তুই এত রাতে? আমরা তো কি চমকে দিলাম তো? তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্যই কিছু বলিনি মেশো। দাদা বলল, চমকে তো দিয়েছিস, কিন্তু আমাদের একবার বলা উচিত ছিল তোর। আমরা গিয়ে নিয়ে আসতাম, পথ যদি বিপদ আপদ হয়ে যেত। দাদা, আমি এখন বড় হয়েছি, তাই তো চিন্তা করতে হবে না। এখন চল ভেতরে যাওয়া যাক। বাড়িতে সবাই নিশ্চয়ই আমাকে দেখে চমকে উঠবে। হ্যাঁ, তা উঠবে, কিন্তু তুই এইমাত্র বাড়িতে না ঢুকে দরজায় কার সাথে গল্প করছিলি? দাদার কথা শুনে আমার সেই মাঝবয়সী নারীর কথা মনে পড়ল। আমি পিছু ফিরে বললাম, এই তো এই মহিলা। আমি কাউকে দেখতে পেলাম না, কেউ নেই। হঠাৎ করে যেন সেই মাঝবয়সী নারী উবে গেছে। আমি ডাকলাম কয়েকবার তাকে, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। মিশু বলল, নিশ্চয়ই চলে গেছে, চল ভেতরে চল। দাদা আমার কাঁধ থেকে ব্যাগটা নিল। আমি বাড়িটার দিকে ভালোভাবে তাকিয়ে বাড়ির ভেতরে পা রাখলাম। ঠিক সেই মুহূর্তে আমার সারা শরীর জুড়ে একটা শীতল স্রোত বয়ে গেল। কানে কানে ফ্যাঁস ফ্যাঁসে গলায় কোনো নারী কণ্ঠ বলে উঠল, তুমি এসেছ? আমি তো এতকাল তোমার জন্যই অপেক্ষা করে গেছি। এবার আমার প্রতিশোধ পূরণ হবে, আমি মুক্তি পাবো এবার। আমি চমকে উঠে দাঁড়িয়ে পড়লাম। আমাকে হঠাৎ করে দাঁড়িয়ে পড়তে দেখে দাদা জিজ্ঞেস করলো, কি হলো রে? আমি আশেপাশে তাকিয়ে বললাম, কই কিছু না তো, আমারই মনের ভুল হবে হয়তো। চলো ভেতরে যা। বাড়ির ভেতরে তো প্রবেশ করলাম, কিন্তু আমার মনের মধ্যে একটা শঙ্কার উদয় হলো। আমার বারবার মনে হলো কোনো শীতল দৃষ্টি আমাকে অনবরত দেখে চলেছে। তার সেই দৃষ্টি আমাকে যে কোনো সময়ে মসৃণ করে দিতে পারে। এই রাতের বেলায় হঠাৎ করেই আমার উদয় হওয়ায় সবাই একটু চমকে উঠল বটে। মা ভীষণ রেগে গিয়ে বলল, তুই একা এলি কেন? আমাদের জানাসনি কেন? আমি বললাম, তাহলে কি তোমাদের এভাবে চমকে দিতে পারতাম? মায়ের কথা এত সহজে শেষ হতো না। তার আগেই মাসিকে বললাম, ও মাসি, কিছু খাবার দাও, খুব খিদে পেয়েছে গো। সেই 11টার দিকে খেয়েছি, তারপর থেকে পেটে কিছুই পড়েনি। না খেয়ে আছি শুনে সবার তোড়জোড় শুরু হয়ে গেল। সত্যি বলতে নিজের বাড়ি, মাসির বাড়ি, মামার বাড়ি সবার কাছে আমি ভীষণ আদরের। জন্মের সময় যা ভেলকি দেখিয়েছি তাতে নাকি সবাই আমাকে নিয়ে ভয়েই থাকে। মাসি আমার জন্য 4-5 রকমের মিষ্টি নিল। বিয়ে বাড়ি এত মিষ্টি থাকা স্বাভাবিক, কিন্তু মিষ্টিটা আমার ঠিক পছন্দ নয়। তবে খিদের চোটে না করলাম না। ফ্রেশ হয়ে মিষ্টিগুলো উদরস্থ করে ভাই বোনদের আড্ডাখানায় গিয়ে বসলাম। গল্প করতে করতে একটা বালিশ আঁকড়ে শুয়ে পড়েছিলাম। সারাদিন ক্লান্তির কারণে চোখটা লেগে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে একটা বিকট শব্দ শুনে উঠে পড়লাম। সারা ঘর তখনও আলোকিত। বেশিক্ষণ ঘুমাইনি, বেশ বুঝতে পারলাম। তবে সারা ঘরে পরিচিত কাউকে দেখতে পেলাম না। হয়তো আমি ঘুমিয়ে পড়েছি বলে আর জাগাইনি। বিছানা ছেড়ে চোখ কচলাতে কচলাতে বেরিয়ে এলাম ঘর ছেড়ে। কিন্তু অবাক হলাম, ঘরের বাইরেও জনমানবের দেখা সাক্ষাৎ নেই। এমনকি কারণ গলার আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছে না। মা! আমি মায়ের নাম ধরেই ডাকলাম। সারা বাড়িতে কেউ নেই কেন বুঝলাম না।
তবে মায়ের নাম ধরে ডাকলে মনে হয় মা সবসময় আমার সাথেই আছে। বিপদে সবার আগে মাকেই মনে পড়ে। মনে হয় মা যতই শারীরিক দিক থেকে দুর্বল হোক না কেন, শত্রু যতই শক্তিশালী হোক না কেন, একমাত্র মা তার হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে। মা নামের শব্দটার জোরেই এরকম। আমি ধীর পায়ে অন্দরমহল ছেড়ে বিশাল বড় উঠোনে এলাম। পুরোনো দিনের বাড়ির ডিজাইনগুলো এরকম। তাছাড়া বরুণ দাদার দাদু খুব সুন্দরভাবে বাড়িটা তৈরি করেছিলেন। উঠোনের ঠিক মাঝখানে অবস্থান করছে তুলসী মন্দির, যেখানে প্রদীপ এখনো জ্বলজ্বল করছে। তুলসী মঞ্চের মাথায় অবস্থানরত তুলসী গাছটি আপন গতিতে দোদুল্যমান। হঠাৎ একটা দমকা হাওয়ায় দরজা খুলে গেল। আমি চমকে সেদিকে তাকালাম। সেই দমকা হাওয়ায় প্রদীপ নিভে গেল। উঠোনের দরজা থেকে কারোর পায়ের শব্দ শোনা গেল। কেউ বাড়িতে প্রবেশ করছে। কে কে ওখানে? আমি কয়েক পা পিছিয়ে গেলাম। সারা ঘরে জ্বলতে থাকা আলোগুলো হঠাৎ জ্বলতে নিভতে আরম্ভ করলো। আলো আধারের এই লুকোচুরি খেলায় শুধুমাত্র আমি একমাত্র জীবিত প্রাণী। বাদবাকি সবকিছুই উল্টো মনে হলো আমার কাছে। বাড়ির বাইরে হঠাৎ অনেকগুলো বেড়ালের কান্নার আওয়াজ ভেসে। পরিবেশটা থমথমে। আমার হৃদয় বারে বারে কেঁপে উঠল। হরণ কাছে এসো, আমার কাছে এসো হরণ। ফ্যাস ফ্যাসে একটা নারী গলার স্বর। আমি আশেপাশে তাকালাম। কারোর অস্তিত্বই নেই। কে কে ডাকছে আমায়? আধা রাতের এই ডাকে নাকি সাড়া দিতে নেই, একদা ঠাকুমা আমায় বলেছিল। কিন্তু এই গলার স্বর ফ্যাস ফ্যাসে হলেও আমি সাড়া না দিয়ে থাকতে পারলাম না। বড়ই করুণ তার গলার স্বর, বড়ই দরদ মিশিয়ে ডাকছে সে। আমি অলকা। আমাকে চিনতে পারছিস না? কতকাল ধরে তো তোরই অপেক্ষা করছি। আয় কাছে আয় আমার। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আমার জন্য অপেক্ষা করছি? কেন অপেক্ষা করছিলে? আমি তোমাকে চিনি না। তুই আমাকে চিনবি না, আমি তো চিনি। তোর মাকে জিজ্ঞেস করিস আমার কথা, ও অলকার কথা, সে ঠিক বলতে পারবে। আয় বাবা, আমার কাছে আয়। না না, কে তুমি? সামনে এসো। আমি তোমাকে চিনি না। আমি সামনে এলে যে তুই ভয় পেয়ে যাবি। না না, ভয় পাবো না। তুমি সামনে এসো। হঠাৎ ভীষণ ঝড় আরম্ভ হলো। ঘরের আলোগুলো দপ করে জ্বলে উঠল। প্রচন্ড আলোয় আমার চোখে ক্ষণিকের জন্য বন্ধ হয়ে গেল। চোখ দুটো যখন খুললাম তখন আমার সামনে দাঁড়িয়ে থাকা এক ছায়ামূর্তি নজরে এলো। প্রথমেই তার পায়ের দিকে নজর গেল আমার। ভীষণ কালো দুটো পা, নখগুলো ভীষণ বড়, পরনের শাড়ি জীর্ণ শীর্ণ। আমি ধীরে ধীরে মাথা তুলে তাকালাম। আমার মন বলল তাকাস না, কিন্তু মস্তিষ্ক মানল না। বিপদ বুঝতে পেরেও আমি তাকালাম তার দিকে। সঙ্গে সঙ্গে ভীষণ জোরে চিৎকার করে মেঝেতে পড়ে গেলাম। সে কি বিভৎস চেহারা! এই চেহারা বর্ণনাযোগ্য নয়। যেন বহু বছর ধরে মাটির নিচে বন্দি কোনো মৃতদেহ মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে। সেই মৃতদেহকে মাটিতে বসবাসকারী ছোট ছোট পোকামাকড় ছিঁড়ে কামড়ে খেয়েছে। কে তুমি? সেই বিভৎস ছায়ামূর্তি ভীষণ জোরে হেসে উঠল। সে কি ভয়ঙ্কর হাসি! তারপর ফ্যাস ফ্যাসে গলায় বলে উঠল, যাকে তুই দেখতে চেয়েছিলি। আমি দেখতে চেয়েছি? কই কই না তো। সেই ছায়ামূর্তি আবার হেসে উঠল। হঠাৎ মাটি ফুঁড়ে দুটো হাত বেরিয়ে আমাকে আঁকড়ে ধরল। আমার মনে হলো সেই হাত দুটো যেন আমাকে মাটির অতল গভীরে টেনে নিয়ে যেতে চাইছে। আমি ভীষণ জোরে চিৎকার করে উঠলাম। সেই ছায়ামূর্তি ভীষণ জোরে হাসতে হাসতে কেঁদে উঠল। বলল, জায়গাটাতে আমাকে মেরে পড়তে দিয়েছিল ওরা।
দেয়নি। কি ভেবেছে ওরা? ওরা এত সহজে পার পেয়ে যাবে? কিছুতেই না, কিছুতেই না। একজন মরেছে, কিন্তু কিন্তু আমার প্রতিশোধ এখনো রয়ে গেছে। এত বছর পর আমি সুযোগ পেয়েছি। মায়ের সামনে সন্তানকে মরতে হবে। সেদিন সেদিন আমার আকুতি ওদের চোখে পড়েনি। আজকে আজকে ওদের আকুতিও আমার চোখে পড়বে না। আমি বাঁচার আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু কেউ আমাকে এতই জোরে আঁকড়ে ধরে রেখেছে যে আমি শ্বাস নিতে পারছি না। আমাকে তার সাথে মাটির তলে নিয়ে যেতে চাইছে। ছোট ছোট পোকামাকড় আমার শরীরে ছেড়ে দিয়েছে। আমার মনে হচ্ছে তারা যেন আমার মৃত্যুর অপেক্ষায় আছে। না! ভীষণ জোরে চিৎকার করে উঠে বসলাম আমি। চোখ খুলে আশেপাশে ভাই বোনদের দেখে অবাক হলাম। এ কি, আমি কোথায়? আমি এখানে কেন? আমি একটু আগে তো উঠোনে ছিলাম। সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। অবাক হবারই কথা, এত জোরে চিৎকার করে জেগে উঠেছি। আমার বোন রুমি জিজ্ঞেস করলো, কি হয়েছে দাদা ভাই? এভাবে চিৎকার করলি কেন তুই? আর এরকম ভাবে তুই ঘেমে গেছিস কেন? আমি কপালে গলায় হাত দিয়ে দেখলাম পুরো ঘেমে নিয়ে একাকার। কপালে থেকে ঘামটা হাতটা দিয়ে মুছে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালাম। বললাম, ও কিছু না, আমার গরম লাগছে না, স্নান করব। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলাম। ঘরে এসে ব্যাগ থেকে এক সেট জামা বের করে সোজা বাথরুমে ঢুকলাম। কিছুক্ষণ আগের স্বপ্নটার কথা মনে পড়লে বমি চলে আসছে। নিজের পুরো শরীরে এখনো সেই পোকামাকড়গুলোর উপস্থিতি অনুভব করতে পারছি। আজ রাত পোহালে কালকেই বিয়ে, তার মধ্যেই এসব স্বপ্ন। শাওয়ারটা চালিয়ে দিয়ে আমি দেওয়ালে মাথা রাখলাম। হঠাৎ করে এরকম একটা বাজে স্বপ্ন দেখার কারণ বুঝতে পারলাম না। শাওয়ারের ঠান্ডা জল আমার সারা শরীর ভিজিয়ে দিল। হঠাৎ শাওয়ার থেকে জলের বদলে সেই ছোট ছোট পোকামাকড় আমার গায়ের উপর এসে পড়তে লাগলো। আমাকে সারা শরীর কামড়ে ছিঁড়ে নিতে শুরু করল। আমি ভীষণ জোরে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে সবাই বাথরুমের দরজায় এসে আঘাত করলো। ওরও কি হয়েছে? মায়ের গলার আওয়াজ শুনে তাড়াতাড়ি টাওয়াল জড়িয়ে দরজা খুলে দিলাম। ভীষণ ভয়ে তখন আমার অবস্থা খারাপ। আমার শরীরের দিকে তাকালাম, কোনো পোকামাকড় নেই, কিন্তু আমি স্পষ্ট দেখেছি। মা ততক্ষণে বাথরুমে প্রবেশ করে আমার একই প্রশ্ন জিজ্ঞেস করল, কি হয়েছে ওরও? আমি মায়ের ভীতু চেহারা দেখে থতমত ভাবটা কাটিয়ে বললাম, কিছু না মা, তুমি ভয় পেও না, আমি ঠিক আছি। জামাটা গায়ে গলিয়ে আমি বাথরুম ছেড়ে বাইরে বেরিয়ে এলাম। এসেই সবার প্রশ্নের সম্মুখীন হলাম। আমি কি জবাব দেব খুঁজে পেলাম না। মেশোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, মেশো, তোমরা কি ট্যাঙ্কি পরিষ্কার করো না? মেশো জবাব দিল, এমন কথা বলছিস কেন? অরুণের বিয়ে উপলক্ষে পুরো বাড়ি পরিষ্কার করা হয়েছে। এই কথার পরে আমার আর কি বলা উচিত বুঝলাম না। কাউকে কিছু না বলে নিজের ঘরে চলে এলাম। রাত 11টা বাজতে চলেছে, কিন্তু কারোর চোখে ঘুম নেই। কালকে সবার ব্যস্ততার কারণে আজকে কিছু কাজ এগিয়ে রাখতে চাইছে হয়তো। রাতের বেলায় ঘুম এলো না কিছুতেই। পাশেই বরুণদা আর তরুণ ঘুমিয়ে আছে। বরুণদা আর তরুণ দুই ভাই। তরুণ আমারই বয়সী, তবে ছেলেটা ছোট থেকেই ভীষণ চুপচাপ, পড়াশোনা নিয়ে মেতে থাকতে ভালোবাসে। আমি কোথায় ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরিতে ডুবে গেছি, সেখানে ও এখনো বই মুখে থাকে। আইআইটি মুম্বাই ফিজিক্সে এমএসসি করছে, পিএইচডিও করবে। ছেলের পড়ার ভীষণ ইচ্ছা। বরুণ দাদা এত পড়ায় মনোযোগী ছিল না কখনোই, তবে ব্যবসায়ী মাথা, বিরাট বড় শাড়ির ব্যবসা। পড়াশোনার এই 3 ক্যাটাগরির মাঝে আমি একমাত্র মধ্যবিত্ত। বরুণ দাদা বৌদির সাথে কথা বলতে বলতে চুপ করে গেছে। ওই ধার থেকে বৌদি বোধ হয় ঘুমিয়ে পড়েছে। তরুণ ঘুমে মগ্ন। আমাকে নড়চড় করতে দেখে বরুণ দাদা ফোনটা কেটেই বলল, কিরে, ঘুম আসছে না নাকি? কালকে আমার বিয়ে, আমার ঘুম আসবে না স্বাভাবিক, তোর আবার কিসের চিন্তা? আসার পর থেকে কেমন যেন অন্যমনস্ক হয়ে আছিস। আমি উঠে বসে বললাম, কিছু হয়নি গো, তোমরা কথা বলো। বরুণ দাদা দীর্ঘশ্বাস ফেলে বলল,
জানিস, আজ একজনের কথা খুব মনে পড়ছে। আমি খুব উৎসাহী হয়ে জানতে চাইলাম, কার কথা গো? পুরনো কোনো প্রেমিকা বুঝি? দূর, কি যে বলিস না, আমার ছোটবেলার টিচারের কথা। পড়াশোনায় খুব একটা ভালো আমি কখনোই ছিলাম না, সবসময় পড়াশোনা থেকে পালাতে চেয়েছি। কিন্তু এই একটা মানুষকে মনে পড়লেই পড়ার একটা ইচ্ছে হতো। দিদিমণি খুব ভালো কথা বলতে পারতো জানিস। আমার তখন বেশি বয়স নয়, তবুও খুব ভালোভাবে মনে আছে তাকে। তাকে খুব সহজে কেউ ভুলতেই পারবে না। ভালোবাসার মতো একটা মানুষ ছিল। দিদিমণি বলতো, মনের উপর জোর করে কাজ করা উচিত নয়। নিজের মনের কথা সবসময় শুনলে আমরা সবসময় হ্যাপি থাকবো। আর ওনার শেখানোর পদ্ধতিটাও অন্যরকম ছিল জানিস। কিন্তু হঠাৎ করে একদিন কোথায় উবে গেল জানা নেই। ওনার স্বামীটা ভালো ছিল, এখানকার ফরেস্ট অফিসার ছিল লোকটা। দিদিমণির সাথে খুব মিসবিহেভ করতো, তবুও দিদিমণির মুখে সবসময় হাসি লেগে থাকতো। দিদিমণি হঠাৎ একদিন চলে যাওয়ায় আমি আমি খুঁজেছিলাম তাকে। প্রতিদিন যেতাম ওনার বাড়িতে, যদি একদিন ফিরে আসে, কিন্তু উনি ফেরেননি। শুধু আমি একা না, আমার মতো অনেকেই যেত। নামটাও আমার মনে গেঁথে আছে এখন, অলকা। সত্যি আলোর মতো ছিলেন উনি। অলকা নামটা শুনে আমি ভীষণ চমকে উঠলাম। এই নামটাই আমি স্বপ্নে শুনলাম না। আমি দাদাকে জিজ্ঞেস করলাম, কার নাম বললে তুমি? অলকা দিদিমণির কথা। কেন, কিছু হয়েছে? না না, আমি কিছু বলতে পারলাম না। কিভাবে বলবো? এটা নিছকই কোইন্সিডেন্ট। কিন্তু সত্যি কি এমন কোইন্সিডেন্ট হয় জানা নেই আমার। আমি শুয়ে পড়লাম। দাদা বোধহয় আমার এমন ব্যবহার একটু অবাক হল। জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি বললাম, কিছু না, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। দাদা আর কথা বলল না। ভাবলো হয়তো আমি ভীষণ টায়ার্ড, কিন্তু আমার ঘুম আর এলো না। দাদার নাক ডাকার শব্দ শুনে আমি উঠে দাঁড়ালাম। ধীর পায়ে ঘর ছেড়ে বেরিয়ে এলাম। ভয় লাগলেও আমি নিজের কৌতূহল দমিয়ে রাখতে পারলাম না। কে এই অলকা? দোতলার বারান্দায় আমি এলোমেলোভাবে হাঁটতে আরম্ভ করলাম। পায়ে জুতো নেই, তাই আমার পায়ের কোনো শব্দ শোনা গেল না। হঠাৎ দোতলায় সিঁড়ি থেকে একটা শব্দ শোনা গেল। আমি দ্রুত পায়ে সেদিকে গেলাম। অন্ধকারে কিছু বুঝতে পারলাম না। আন্দাজে সিঁড়ি দিয়ে নেমে দেখলাম সিঁড়ির কাছে ফ্লোরে বসে কেউ একজন বিড়বিড় করে বলছে, প্লিজ অলকাদি, মাফ করে দাও। আমার ভুলের জন্য আমার পরিবারকে শাস্তি দিন। তুমি জানো না, ওই ঘটনার পর আমি একদিনও শান্তি পাইনি। আমি বারবার তোমাকে দেখি, কিছুতেই আমি ওই ঘটনাটা ভুলতে পারি না। গলার আওয়াজ শুনে বুঝলাম আমার মায়ের গলা, কিন্তু অলকা নামটা শুনে আমার হৃদয় কেমন যেন থেমে গেল। আমি কিছু বুঝলাম না। একদিনে 3 বার এই অলকা নামটা শুনলাম, কিন্তু মাকে এভাবে ভয় পেতে দেখে আমি তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মা, কি হয়েছে তোমার? হ্যাঁ, এখানে বসে কি বিড়বিড় করছো? ও মা! আমার গলার আওয়াজ শুনে মায়ের বোধহয় চেতনা ফিরল। আধারের মাঝেই পিট পিট করে আমার মুখে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেকে সামনে নিল। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, আমার পেছনে তাকালো, আমার হাত ধরে টেনে বলল, তুই এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছিস? যা, ঘরে যা। কিন্তু মা! মায়ের চোখে ভয় স্পষ্ট। বারবার পিছু ফিরে তাকাচ্ছে। আমি পিছু ফিরে তাকালাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। জিজ্ঞেস করলাম, ওখানে কি আছে? কিছু না, তুই ঘরে যা, আমি জল নিয়ে ঘরে যাচ্ছি। মা আমাকে ধমকে ঘরে পাঠিয়ে দিল। অবশ্য মাও আমার পিছু পিছু এলো। হঠাৎ একটা দমকা হাওয়া আমাকে স্পর্শ করল। একটা মিষ্টি মধুর কণ্ঠে মায়াবী স্বরে হাসতে হাসতে বলল, ভূত পিছু ছাড়ে, ভবিষ্যতে ও বারবার ফিরে আসে, তোমাকে তাড়না করে যায়, তোমাকে মনে করিয়ে দেয় তোমার করা সমস্ত ন্যায় অন্যায়ের কথা। কথাগুলো শুনে আমি চমকে উঠলাম। এমন কথার কারণ বুঝলাম না, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন বারবার তীরের মতো বিঁধতে আরম্ভ করলো। কে এই অলকা? আমার মায়ের সাথে তার কি সম্পর্ক?
ভাই প্লিজ, আর কতক্ষণ আমি অপেক্ষা করবো বলতো আমরা? এতে তো আমাদের সমস্ত সাজই নষ্ট হয়ে যাচ্ছে। রুমির এসে আমার হাত ধরে টানাটানি করতে আরম্ভ করলো। বরযাত্রীর জন্য আমরা তৈরি হয়ে গেছি, শুধু বরুণ দাদার হয়নি এখন। তার নাকি শখ হয়েছিল এখনকার তৈরি রেডিমেড ধুতি ছেড়ে সত্যিকারের ধুতি পরবে, আর সেই ধুতি নিয়ে যত গন্ডগোল। সবাই তো বরুণ দাদার উপর রেগে খাপ্পা। মাসি তো চিৎকার করে বলছে, এই ছেলে হবার পর থেকেই আমার হাড়মাস জ্বালিয়ে খেলো, আজ গেও ছাড়লো না। অদ্ভুত যত শখ। 15 মিনিটের মধ্যে যদি তুই ওই ধুতি না পড়তে পারিস তাহলে তোকে আর বিয়ে করতে যেতে হবে না বলে দিলাম, ইত্যাদি ইত্যাদি। দাদাও মাসির হুঙ্কারে ভীষণ ভয় পেয়েছে। ভয় পেয়ে বাবাকে বলছে, মেশো যা পারো পরিয়ে দাও। কিন্তু বাবা ভয় পাচ্ছে যদি ধুতিটা খুলে যায়। দাদা বলল, গেলে যাবে। রুমি খিলখিলিয়ে হেসে উঠে বলল, তাহলে বরুণ দাদার শ্বশুর বাড়ির লোকের সামনে বরুণ দাদার সব মান সম্মান একেবারে শেষ। রুমির কথায় বরুণ দাদা বেজায় মুখ করলেও আমরা ভীষণ জোরে হেসে উঠলাম। সত্যি বরুণ দাদা অদ্ভুত একটা মানুষ। এই আধুনিক যুগে এরকম অদ্ভুত ইচ্ছে কার থাকে ভাই? হ্যাঁ, ধুতি আমাদের ভারতের পোশাক হলেও আমরা কবে সেই পোশাক ছেড়ে এসেছি। আমরা এখন বিদেশি আনায় মত। অবশেষে অনেক যুদ্ধের পর বরুণ দাদা প্রস্তুত। মাসি বরুণ দাদাকে গাড়িতে বসিয়ে দিল, আমিও গেলাম বাসে বসতে। বরের গাড়িতে এত জায়গা নেই, তাছাড়া ওই ছোট গাড়িতে আমার ভীষণ সাফোকেশন হয়। বাসে চাপার জন্য আমি পা তুলতে যাব, তখনই আমার চোখ গেল খানিকটা দূরে। ওটা মা নয়। এই মুহূর্তে মা জঙ্গলের দিকে কেন যাচ্ছে? আমি বাসে না চেপে তাড়াতাড়ি মায়ের পিছু পিছু ছুটে গেলাম। মাকে বারবার ডাকলাম, কিন্তু মা সাড়া দিল না। আমি মাকে বারবার ধরতে চেষ্টা করছি, কিন্তু এই দূরত্ব যেন শেষই হতে চাইছে না। ছুটতে ছুটতে কখন জঙ্গলের গভীরে চলে এসেছি বুঝতেই পারিনি। চারিদিকে অন্ধকার, সামনে মায়ের মতো সেই ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। মা! আমি ডাকলাম তাকে, তিনি পিছু ফিরলেন। কিন্তু কি, এটা তো মা নয়। কে মায়ের বেরিয়ে? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কে তুমি? তিনি হেসে উঠলেন। কারোর হাসি এত চমৎকার হতে পারে আমি মোটেও বুঝতে পারিনি। হঠাৎ একটা নীল আলোয় চারিদিক আলোকিত হয়ে উঠল। সামনে তাকাতেই আমি একটা ভাঙাচোরা ঘর দেখলাম। ক্রমশ যেন সেই ভাঙাচোরা ঘরটা যেন সম্পূর্ণ ঠিক হয়ে গেল। আমি নিজের অজ্ঞাতে সেই ঘরে গিয়ে প্রবেশ করলাম। আমার চোখের সামনে একজন অপরিচিত পুরুষের চেহারা ভেসে উঠল। আমি ব্যক্তিকে চিনি না, কখনো দেখিনি। সেই পুরুষের সাথে ঘনিষ্ঠ অবস্থায় থাকা নারীকে চিনতে অসুবিধা হল না। লজ্জায় আমি চোখ ঢেকে ফেললাম। এ যে আমার মা। একজন সন্তানের জন্য মাকে এই অবস্থায় দেখা কতটা লজ্জাজনক, কতটা কষ্টকর তা যদি বলে বোঝানো যেত। আমার এই দৃশ্য দেখার ক্ষমতা নেই। আমি পালিয়ে যেতে চাইলাম এখান থেকে, কিন্তু পালাতে পারলাম না। ক্রমশই দৃশ্যপট পরিবর্তন হলো। হঠাৎ একটা নারী দরজা ঠেলে ঘরের ভেতরে প্রবেশ করল। সেই নারীকে চিনতে অসুবিধা হলো না। সে এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেছে। ক্রমশই চোখের সামনে একের পর এক দৃশ্য পরিবর্তন হলো, আর আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে আরম্ভ করলো বারবার। আমি মেঝেতে বসে পড়লাম। আমার চোখের জল ততক্ষণে শুকিয়ে গেছে। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমার মা, যাকে আমি পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি, তার এই রূপটা মানতে আমার কষ্ট হচ্ছে। হাজার চেষ্টা করেও আমি তাকে দোষী সাব্যস্ত করতে পারছি না। তিনি মা, তিনি আমাকে এত কষ্ট করে জন্ম দিয়েছেন, আমি কিভাবে তাকে দোষী সাব্যস্ত করতে পারি? কিন্তু অলকা নামের ওই নারী, আমার কি করা উচিত? আমাকে কি কেউ বলতে পারে? আমার চিন্তার মাঝে দৃশ্যপট পরিবর্তন হয়েছে। আমার সামনে সেই প্রেত মূর্তি দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ একটা কণ্ঠ শুনে আমি সেদিকে তাকালাম। দেওয়ালে হেলান দিয়ে মা বসে রয়েছে। মায়ের কপাল কেটে রক্ত গড়িয়ে পড়ছে। আমি সব কিছু ভুলে মায়ের কাছে গেলাম।
মায়ের মাথার রক্তটা মুছিয়ে দিয়ে ডেকে উঠলাম, মা মা। ও ডুকরে কেঁদে উঠল, আমাকে আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আমি আমি পাপী হলো, এই পাপের থেকে আমি বাঁচার চেষ্টা করেছি, কিন্তু বাঁচতে পারিনি। সেই প্রেত মূর্তি হঠাৎ আমাকে নিজের হাতের মুঠোয় নিয়ে ছুঁড়ে ফেলে দিল। মা চিৎকার করে উঠল, ওরু, প্লিজ অলকাদি, তুমি ওরুকে ছেড়ে দাও। আমাকে মারতে হয় মারো, তোমার প্রতিশোধ নাও, কিন্তু ওকে কিছু করো না, ও তো নির্দোষ। নির্দোষ তো আমার সন্তানও ছিল চূর্ণী। এতটা কাল অপেক্ষা করেছি আমি তোর জন্য। তোর চোখের সামনে তোর ছেলেকে মারব। তোরও বোঝা উচিত, চোখের সামনে নিজের সন্তানকে মরতে দেখলে কেমন লাগে। ফ্যাস ফ্যাসে গলায় অলকার প্রেত মূর্তি বলে উঠল। প্রেত মূর্তির দুটো হাত এসে আমার আমার গলা চেপে ধরল। আমার তো দম আটকে আসছে। আমি জানি না এর কোথায়, তবে তবে আমি বাঁচার ইচ্ছে হারিয়েছি। শুধু মায়ের দিকে তাকিয়ে আছি। মা সেই প্রেত মূর্তির বিভৎস চেহারার দিকে তাকিয়ে রইল, যে স্মৃতি সে এতটা কাল মাটির নিচে চাপা দিয়ে রেখেছিল। সেই স্মৃতিটাই যে মায়ের জীবনে কাল হয়ে আসবে সেটা কখনো ভাবিনি। ভূত প্রেত এসব নিছকই কল্পনা। মা আমাকে বিজ্ঞানের শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছে, কিন্তু আমরা কি চাইলেই আমাদের মনের ভয়গুলো দূরে সরিয়ে রাখতে পারি? তাই অলকার প্রেত মূর্তির উপস্থিতি সে কখনো ভুল করেও টের পায়নি। মা তার পাপটাকে লুকোতে চেয়েছিল, কিন্তু নিজের করা অতীতের থেকে কে কবেই বা বাঁচতে পেরেছে?